আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী ভাই এবং আপনারা আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের গণিত অনলাইন কোর্সের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি ভেবেছিলাম যে আমাদের কোর্সের ক্লাসটা শুরু করব বীজগাণিতিক রাশি অধ্যায়টা দিয়ে, কিন্তু পরে ভাবলাম যে না, আমরা সেট অফ ফাংশন দিয়ে শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের সেট অফ ফাংশনের প্রথম ক্লাস। তোমরা যারা আমাদের কোর্সে আছো কিংবা যারা আমাদের কোর্সে নাই, সবাই এই ক্লাসটি করতে পারবা, কেননা এই ক্লাসটি আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবা যে অ্যাকচুয়ালি আমাদের গণিত অনলাইন কোর্স যে বেসিক টু অ্যাডভান্স কোর্সটি আছে, এই কোর্সটি কিভাবে পড়ানো হবে এই কোর্সটিতে এবং কতটা বেসিক থেকে পড়ানো হবে যেন তুমি সহজেই বুঝতে পারো। তুমি এই ক্লাসটা করে দেখো, তুমি আমার কোর্সে এনরোল করো বা না করো, তুমি আমার ক্লাস কখনো করেছো বা করোনি, শুধুমাত্র তোমাকে আমি বলবো তুমি আমার এই ক্লাসটি করে দেখো, তাহলে বুঝতে পারবা যে আমি অ্যাকচুয়ালি কিভাবে পড়াই বা তুমি আমার পড়ানোটা ধরতে পারো কিনা। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আমরা আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের সেট ও ফাংশনের প্রথম ক্লাস, তাই তো? তো এই সেট ও ফাংশনের প্রথম ক্লাসে আমরা কি কি কভার করব দেখো। আমরা কভার করব হচ্ছে সেট। প্রথমে আমরা সেট কি সেটা জানবো, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কি কি কভার করব। তারপরে আমরা জানবো হচ্ছে উপাদান কি, ঠিক আছে? আমরা জানবো হচ্ছে উপাদান কি। তারপরে আমরা জানবো হচ্ছে এই যে কিছু বেসিক। তারপর আমরা জানবো কিছু বেসিক। তো এইখানে আবার কিছু বেসিক মানে কি, ঠিক আছে? কিছু বেসিক মানে কি, এই কিছু বেসিকের এই জায়গায় এই আমাদের সেট অফ ফাংশন অধ্যায় রিলেটেড কিছু চিহ্ন আছে, যে চিহ্নগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এছাড়া গুণনীয়ক, গুণিতক এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, বিভিন্ন সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো ছোট্ট করে আমি তোমাদের এই বেসিকগুলো জানিয়ে দেবো, যেন এই সম্পূর্ণ ক্লাসটিতে তোমাদের এইগুলো নিয়ে কোনো প্যারা খেতে না হয়, ঠিক আছে? তোমরা এই ক্লাসটি করলে বুঝতে পারবা যে কিছু বেসিকের মধ্যে আসলে কি আছে। এরপরে আজকে থাকবে হচ্ছে আমাদের এই যে সেট প্রকাশ পদ্ধতি। কি থাকবে? সেট প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতি আজকের আমাদের এই ক্লাসটিতে এই কয়েকটি টপিক আমি কভার করে দেবো, ঠিক আছে? তো চলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করে ফেলি। এবং অবশ্যই তোমাকে একটা খাতা নিতে হবে, একটা কলম নিতে হবে এবং এইটুকু ইনশিওর রাখতে হবে যে এই ক্লাসটি করতে শুরু করেছো এবং শেষ করে উঠবা। এখনো তুমি আর হাতে যদি খাতা কলম না থাকে, তুমি স্ক্রল করতে করতে ক্লাসটি পেয়েছো, অবশ্যই টেবিলে বসে যাও, তোমার পড়ার জায়গায় তুমি বসে যাও, একটা খাতা নাও, একটা কলম নাও এবং ইয়ার ভাইয়ার সাথে আজকের এই ক্লাসটা করে দেখো ক্লাসটা কেমন লাগে। তো চলো শুরু করি। প্রথমে আমরা সেট কি এটা জেনে নিই। তোমার কাছে বই খাতা তো অবশ্যই আছে, তাই না? তো তোমার যে বইগুলো আছে, এই বইগুলোতে কি কি আছে? বাংলা বই, ইংরেজি বই, গণিত বই, তারপরে জীববিজ্ঞান বই কিংবা বিজ্ঞান বই, পদার্থ, অর্থনীতি, বিভিন্ন রকমের বই আছে। তো সাধারণত সায়েন্স, কমার্স, আর্টস যেমন আলাদা আলাদা। তো সায়েন্স যারা তাদের এক ধরনের বই, যারা আর্টস তাদের এক ধরনের বই, আর যারা কমার্স তাদের এক ধরনের বই কিন্তু আছে। এখন যদি আমি ভাগ করতে চাই যে সায়েন্সের বই আলাদা, কমার্সের বই আলাদা, আর্টসের বই আলাদা, তাহলে কিন্তু এখানে 3 সেট বই হচ্ছে, তাই না? সায়েন্সের এক সেট বই, কমার্সের এক সেট বই, আর্টসের এক সেট বই। এই একটা সেট বইয়ের মধ্যে বিভিন্ন প্রকার কি আছে? বই আছে। তো সেটটা হচ্ছে বিভিন্ন জিনিসের সংগ্রহ। সেটটা কি? সংগ্রহ। এটা কিন্তু এই মোবাইল সেট না, এই সেটটা হচ্ছে বিভিন্ন জিনিসের সংগ্রহ। যেরকম মনে করো যে আমার কাছে এখন ঠিক এক্স্যাক্টলি এই সময় এই যে 4টা কালারের আছে, 4টা কালারের মার্কারি আছে। এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে কালো, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে নীল। তাহলে এই যে 4 কালারের মার্কারি আমি যদি একসাথে বলি, এই যে আমার কাছে কি আছে? আমার কাছে এক সেট মার্কারি আছে। আমার কাছে কি আছে? এক সেট মার্কারি আছে, কেননা এখানে হচ্ছে 4 কালারের মার্কারি আছে। তো আমি বললাম এখানে আমার কাছে এক সেট মার্কারি আছে। বুঝা গেল? কারণ এখানে সংগ্রহ আছে, মানে মার্কারির সংগ্রহ আছে। এটা হচ্ছে এক সেট মার্কারি। তারপরে আবার অন্যভাবে বলা যায়, মনে করো যে আমাদের সংখ্যা যেগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9, তো আমি 10টা সংখ্যা নিয়ে বললাম যে এখানে হচ্ছে সংখ্যার সেট, 10টি সংখ্যার একটা সেট, এটাও কিন্তু সেট। তারপরে তোমাদের যে জামা কাপড় থাকে, তোমাদের যে জামা কাপড়, ধরো যে তুমি যদি ছেলে হও, অবশ্যই তোমার একটা শার্ট বা গেঞ্জি থাকবে বা টি শার্ট, ঠিক আছে? শার্ট বা টি শার্ট, তারপরে একটা প্যান্ট থাকবে, তাই তো? এই আমি বললাম যে প্যান্ট শার্ট মিলে এক সেট হচ্ছে জামা। প্যান্ট শার্ট মিলে এক সেট জামা। অথবা মেয়ে যদি হও, মনে করো যে 3 পিস, ওড়না থাকে, কামিজ থাকে, তারপরে হচ্ছে পাজামা থাকে। তো এই যে আমি বললাম যে 3টা কাপড় মিলে আমাদের হচ্ছে এক সেট জামা। তোমরা বলো যে এই এখন 3 সেট জামা নেবো কি 2 সেট জামা নেবো, এটা বলো না? তো এই যে কয়েকটা জামা মিলে একটা সেট গঠিত হয়, তার মানে কয়েকটা জিনিস মিলে আসলে একটা সেট গঠিত হয়। অনেক সময় দেখবা যে একটা জিনিস মিলেও একটা সেট, তাতে সমস্যা নেই, কিন্তু মূল বিষয় বোঝাতে চাচ্ছি যে সেট বলতে বোঝা হচ্ছে বিভিন্ন জিনিসের সংগ্রহ। তো আমাদের বইয়ের ভাষায় আমাদের বলা হচ্ছে সেট কি? সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সমাবেশ বা সংগ্রহ, ঠিক আছে? মনে করো যে এখানে যে এখানে যে সুসংজ্ঞায়িত বলতে কি বোঝানো হয়েছে? মনে করো যে তুমি যদি বলো যে হচ্ছে ঘোড়ার ডিমের সেট, গরুর ডিমের সেট, তারপর হচ্ছে হাতির পাখার সেট। ঘোড়ার ডিম কি তুমি কখনো দেখেছো? গরুর ডিম কখনো দেখেছো? হাতির পাখা কখনো দেখেছো?
তাহলে এগুলো তো নাই। ঘোড়ার ডিম, গরুর ডিম, হাতির ডিম, এগুলো তো সংজ্ঞায়িত করা যায় না। এগুলো কি পসিবল? তুমি চিন্তাতেও কি আনতে পারবা যে ঘোড়ার ডিম দেখতে এরকম? তুমি তো চিন্তাতেও আনতে পারবা না, কল্পনাতেও আনতে পারবা না। তাহলে আমরা এমন কিছু সেট নিতে পারবো যেটা হচ্ছে সুসংজ্ঞায়িত করা যায় এবং বাস্তব চিন্তা জগতের মধ্যে, ঠিক আছে? তাহলে কি বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ এক জায়গায় সংগ্রহ করা, সমাবেশ বা সংগ্রহ করলেই সেটা হচ্ছে সেট। তো এই সেটের কিছু উদাহরণ দাও। যেরকম 1 নম্বর উদাহরণ হচ্ছে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা এই যে সাধারণত তোমরা মানে এই এসএসসি পর্যায়ে যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করো প্রত্যেকেই হচ্ছে বাস্তব সংখ্যা। এসএসসি পর্যায়ে যে সংখ্যাগুলো নিয়ে তোমরা আলোচনা করো প্রত্যেকেই বাস্তব সংখ্যা। সেটা হোক মনে করো রুট ওভার দিয়ে হোক, রুট ওভার ছাড়া হোক, 1 2 3 4 5 6 7 সব সংখ্যাই এসএসসি পর্যায়ে যেই সংখ্যাগুলো আলোচনা করো সেই সংখ্যাগুলোর সেট হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তারপরে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে মনে করো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই যে 1 2 3 4 ডট ডট ডট, এই যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইগুলো, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইগুলো, এই যে 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতেই আছে। 1 থেকে শুরু করে তুমি যত যেতে থাকবা যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর হচ্ছে জামা কাপড়ের সেট। ওই যে একটা উদাহরণ দিলাম যে ধরো যে 3টা জামা কাপড়, 3 পিস জামা মিলিয়ে মনে করো যে আমার টি শার্ট আর প্যান্ট মিলিয়ে এক সেট জামা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে জামা কাপড়ের সেট। তারপর আরেকটা হচ্ছে বইয়ের সেট। প্রথমে উদাহরণ দিয়ে দিয়েছি যে সায়েন্সের এক সেট বই আছে, তোমার কমার্সের এক সেট বই আছে, কিংবা তোমাদের যে গাইড প্রয়োজন হয়, বলো না যে আব্বু এক সেট টেস্ট পেপার নিয়ে এসো তো, ওই এক সেট পাঞ্জাবির টেস্ট পেপার নিয়ে এসো তো, কিংবা এক সেট রয়্যালের টেস্ট পেপার নিয়ে এসো তো। এই যে তোমরা বলো, এটাই হচ্ছে বইয়ের সেট। বুঝতে পারলাম? এরপরে আসো তোমরা হচ্ছে সেটকে প্রকাশ করা হয় হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে। সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা সেটের নাম প্রকাশ করা হয়। সেট প্রকাশ করা বলতে সেটের নাম প্রকাশ করা হয়। মনে করো যে আমরা বলি যে এ একটা সেট, তারপরে বি একটা সেট, তারপরে সি একটা সেট। আমরা বলি যে এই সেটটা হচ্ছে এ, এই সেটটা বি, এই সেটটা সি, অথবা এই সেটটা এক্স, এই সেটটা এক্স, এই সেটটা ওয়াই, ঠিক আছে? আমরা এইভাবে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করি। বোঝা গেল? তাহলে সেট আমরা কি দ্বারা প্রকাশ করি? ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে। এবার আসি আমরা উপাদানে। উপাদান কি? এবার আসি আমরা উপাদান কি। দেখো এই যে আমরা একটু বললাম যে বইয়ের সেট, জামা কাপড়ের সেট। তো আমি যখন বলবো, ধরো যে তুমি মেয়ে, ধরো আমি তোমাকে বলি যে এক সেট মেয়েদের জামা, এক সেট মেয়েদের জামা, তাহলে সেখানে কি থাকবে? সেখানে থাকবে ওড়না, সেখানে থাকবে কামিজ, সেখানে থাকবে পাজামা। তাহলে এই যে তিনটা, এই যে ওড়না একটা উপাদান, কামিজ একটা উপাদান, এবং এই যে তোমার হচ্ছে পাজামা একটা উপাদান, তিনটা উপাদান। তারপরে বই, বইয়ের কথা যদি বলি, মনে করো যে এক সেট বই, যদি বলি এক সেট সায়েন্সের বই, তো এক সেট সায়েন্সের বইয়ের মধ্যে কি আছে? জীববিজ্ঞান আছে, পদার্থবিজ্ঞান আছে, রসায়ন আছে, উচ্চতর গণিত আছে। এই যে জীববিজ্ঞান একটা উপাদান, পদার্থবিজ্ঞান বই একটা উপাদান, রসায়ন বই একটা উপাদান, উচ্চতর গণিত বই একটা উপাদান। এই যে সেটের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে একটা উপাদান। তো এই সেটের উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। মনে করো যে একটা সেট, এই যে সেটকে প্রকাশ করছিলাম কি দ্বারা? এবিসি দ্বারা। তো মনে করো যে এই একটা সেট, এই এ একটা সেটের উপাদান সমূহ মনে করা আছে, এ সেটের উপাদান মনে করো যে 1 2 3 4 5। এই এ সেটের উপাদানকে এই যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেওয়া হলো। সেটার নাম কি? এ। এই যে সেটকে আমরা প্রকাশ করলাম বড় হাতের ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে। তারপরে এই যে এই মাঝের গুলো হচ্ছে প্রত্যেকের উপাদান, আর উপাদানকে আমরা প্রকাশ করলাম দ্বিতীয় বন্ধনী দ্বারা। বুঝা গেল? এই যে এগুলো হচ্ছে একটা উপাদান, এগুলো এক একটা হচ্ছে উপাদান, ঠিক আছে? এখানে কয়টা উপাদান আছে বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা উপাদান আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এলিমেন্ট অফ। উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে, এইটার নাম হচ্ছে এলিমেন্ট অফ বা বিলংস টু। মাথায় রাখবা, বিলংস টু, এটা কিন্তু বিলংস টু অথবা এলিমেন্ট অফ। একটু পরে আমি এটা নিয়ে আরো আলোচনা করবো, এই যে কিছু বেসিকের মধ্যে আমি আরো আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো সেটের মান। অনেক টিচারও আছে সেটের মান এবং সেটের উপাদানকে গুলিয়ে ফেলে। সেটের মান এবং সেটের উপাদান কিন্তু এক নয়। সেটের মান এবং সেটের উপাদান কিন্তু এক নয়। সেটের উপাদান মানে হচ্ছে এই যে যে সদস্যগুলো, সেগুলো হচ্ছে সেটের উপাদান। সদস্যগুলো হচ্ছে সেটের উপাদান। এইটা একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, এগুলো হচ্ছে সেটের উপাদান। কিন্তু যখন বলবে সেটের মান, তখন উপাদান সংখ্যা। সেটের মান মানে কি? উপাদান সংখ্যা। যদি আমি বলি যে এ সেটের মান কত, এ সেটের মান কত, তখন আসবে হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ এন অফ এ। এন অফ এ কত দেখো তো? 1 2 3 4 5, তার মানে এই যে 5। বুঝা গেল? এন অফ এ, এন অফ এ অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা। এন দ্বারা আমরা প্রকাশ করি হচ্ছে উপাদান সংখ্যা, এন দ্বারা, এই যে এন দ্বারা আমরা প্রকাশ করি উপাদান সংখ্যা। তাহলে এন অফ এ অর্থাৎ এই এ সেটের উপাদান সংখ্যা। এন অফ এ মানে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 5। বুঝা গেল? মান কি আর উপাদান কি? উপাদান হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা উপাদান, আর মান কি? মান হচ্ছে এই সবগুলা মিলায়া যতগুলো সদস্য আছে সেই সদস্য সংখ্যা হচ্ছে মান, আর উপাদান হচ্ছে এই এক একটা। ক্লিয়ার? তো আশা করছি আমি
যে সেট এবং উপাদান সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার ধারণা হয়ে গেছে। এবার চলো আমরা এই সেট ও ফাংশন অধ্যায়টা জানার জন্য কিছু বেসিক আমাদের একদম জানা জরুরি, সেই বেসিকগুলো আমরা এখন জেনে নিই। ওকে, কিছু বেসিক আলোচনার প্রথম টপিকটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা। কি বিভিন্ন ধরনের সংখ্যা? যেরকম আছে স্বাভাবিক সংখ্যার সেট, তারপর পূর্ণ সংখ্যার সেট, তারপরে মূলদ সংখ্যার সেট, এরকম তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা কিংবা মূলদ সংখ্যা তোমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। তো স্বাভাবিক সংখ্যার সেট বলতে বোঝায় এই যে এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা প্রকাশ করি এন দ্বারা। এই এনটা কি? শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 এগুলো। তাহলে কি এগুলো হচ্ছে চলতেই আছে, এগুলো হচ্ছে কি? এগুলো স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, তারপরে আছে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জেড দ্বারা। পূর্ণ সংখ্যার সেটকে আমরা প্রকাশ করি জেড দ্বারা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা না, একদম পূর্ণ সংখ্যা। কিরকম? মনে করো যে ডট 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 -4 -3 -2 -1 0 1 2 3 4 ডট ডট ডট, অর্থাৎ এই দিকেও যাচ্ছে 4 5 6 7 8 9 10 11 12 13 চলতেইছে, আবার এই দিকেও যাচ্ছে, অর্থাৎ -4 -5 -6 -7, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা, অর্থাৎ অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ নয় এমন সংখ্যা, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেটকে আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দ্বারা। এটা মনে রাখবে, মূলদ সংখ্যার সেটকে আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দ্বারা। কি দ্বারা? কিউ দ্বারা। কিউ দ্বারা কি প্রকাশ করি? মূলদ সংখ্যার সেট। তাহলে এই সেটগুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন যে কোনটা কিসের সেট, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। ক্লিয়ার? মূলদ সংখ্যা অত লাগবে না, শুধুমাত্র মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা জানলেই হবে, এবং আমাদের স্বাভাবিক সংখ্যার সেট আর পূর্ণ সংখ্যার সেট এটা কি এটা জানলেই হয়ে যাবে। এখন আমরা জানবো হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে। গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যা, কোনো একটা সংখ্যা কি কি সংখ্যার গুণনের মাধ্যমে গঠিত হতে পারবে, অর্থাৎ কি কি সংখ্যার মাধ্যমে গঠিত হতে পারবে, বা একটা সংখ্যাকে গুণনীয়ক, ধরো আমরা যদি বলি যে 20-এর গুণনীয়ক, 20-এর গুণনীয়ক, 20-এর গুণনীয়ক কোনগুলো, অর্থাৎ এই 20কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে একদম নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে সেগুলো হচ্ছে 20-এর গুণনীয়ক। এমন না যে 20কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলোই গুণনীয়ক, এটা কিন্তু না। 20কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলোই গুণনীয়ক। এইটা সংখ্যা যদি আমি বলি তাহলে ভুল যাবে। 20কে কি আমি 100 দ্বারা ভাগ করতে পারবো না? পারবো তো, হয়তো দশমিক উত্তর আসবে, কিন্তু ভাগ তো করতে পারবো নাকি? তো কথাটা হচ্ছে যে এই 20কে যেই যেই স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করে একদম নিঃশেষে বিভাজ্য করা যাবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না, সেগুলো হচ্ছে 20-এর গুণনীয়ক। তো এই 20-এর গুণনীয়কগুলো কিভাবে, কিরকম? ধরো যে 20কে আমরা লিখতে পারি 1 গুণন 20, অর্থাৎ 20কে আমরা চাইলে 1 দ্বারা ভাগ করলেও আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারবো, 20 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তারপরে হচ্ছে 2 গুণন 10, 20কে 2 দ্বারা ভাগ করলে 10 হয়, আবার 20কে 10 দ্বারা ভাগ করলে 2 হয়। তারপরে হচ্ছে আর কি দ্বারা ভাগ করা যায়? 4 গুণন 5, 20কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 5, আবার 20কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 4, কোনো ভাগশেষ থাকে না। তাহলে এই 20-এর গুণনীয়ক কোনগুলো? 1 2, তারপরে হচ্ছে 4, তারপরে 5 10 আর হচ্ছে 20। তাহলে এইগুলো হচ্ছে 20-এর গুণনীয়ক। গুণনীয়ক কি বুঝতে পারছো? এবং তুমি একটু ভালো করে খেয়াল করো, এই 20কে আমরা এই সংখ্যাগুলোর মাধ্যমে গঠন করতে পারি। তুমি 20টা 1 যোগ করো 20 হয়, 10টা 2 যোগ করো তোমার 20 হয়, 5টা 4 যোগ করো 20 হয়, 4টা 5 যোগ করো 20 হয়, 2টা 10 যোগ করো 20 হয়, আর একটা 20 তো 20ই হলো। তার মানে এই সংখ্যাগুলো দ্বারা আমরা 20কে গঠন করতে পারি, এই জন্য এগুলো হচ্ছে 20-এর গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক, অর্থাৎ উপাদান। আমরা এই যে বলি না যে কোনো একটা জিনিস কি উপাদান দিয়ে গঠিত হয়েছে, এই মার্কারটা কি উপাদান দিয়ে গঠিত হয়েছে, প্লাস্টিক দিয়ে গঠিত হয়েছে, তো এগুলো হচ্ছে উপাদান। অর্থাৎ এই যে 20 সংখ্যাটা, এই 20 সংখ্যাটা কি কি দ্বারা গঠিত হতে পারবে? এই সংখ্যাগুলো দ্বারা গঠিত হতে পারবে, এবং 20কে আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করে একদম নিঃশেষে বিভাজ্য করে ফেলতে পারবো। সেই জন্য এই 20-এর গুণনীয়ক হচ্ছে এগুলো। বোঝা গেল গুণনীয়ক কোনগুলো? এবার আসি আমরা গুণিতক। গুণিতক হচ্ছে কোন সংখ্যা দ্বারা যেই যেই সংখ্যাকে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যাবে। মনে করো যে আমরা 4 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারি? 4 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করে একদম নিঃশেষ বিভাজ্য করে ফেলতে পারি, কোনো ভাগশেষ থাকা যাবে না। তুমি বলবো যে ভাইয়া 4 দ্বারা 4কে ভাগ করা যায়, 4 দ্বারা 8কে ভাগ করা যায়, 4 দ্বারা আপনার 12কে ভাগ করা যায়, 4 দ্বারা 16কে ভাগ করা যায়, 4 দ্বারা 20কে ভাগ করা যায়, 4 দ্বারা 24কে ভাগ করা যায়, এরকম চলতেই থাকবে, এরকম চলতে থাকবে। তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। এই যে আমরা 4-এর নামতা পড়লে যেগুলো পাই, 4-এর ঘরের নামতা পড়লে যেগুলো পাই, অর্থাৎ কোন সংখ্যার নামতা পড়ে আমরা যে উপাদানগুলো পাই, কোন সংখ্যার নামতা পড়ে আমরা যে উপাদানগুলো পাই, সেগুলোই হচ্ছে সেই সংখ্যার গুণিতক। বুঝা গেল? এবং তুমি ভালো করে খেয়াল করো, এই 4 দ্বারা এই সংখ্যাগুলোকে গঠন করা যায়।
এই 4 দ্বারা এই সংখ্যাগুলোকে গঠন করা যায়। ঠিক আছে, এই যে 4 কে গঠন করা যায়, 8 কে গঠন করা যায়, 12 কে গঠন করা যায়, একটা 4 দুইটা 4 যোগ করলে 8, তিনটা 4 যোগ করলে 12। অর্থাৎ গুণিতক বলতে আমরা এই সংখ্যাগুলোকে যদি ভাগ করি, আমরা যদি এই 4 দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করি তাহলে নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে। বোঝা গেল? এখন যদি আমরা বলি যে 6 এর গুণিতক, 6 এর গুণিতক কি কি? 6, তারপরে 6 দুগুণা 12, তারপরে 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এই যে চলতি আছে, এগুলো হচ্ছে 6 এর গুণিতক। কেননা 6 দ্বারা আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে যদি ভাগ করি নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে। তাহলে গুণনীয়ক আর গুণিতক কি? গুণনীয়ক মানে ওই সংখ্যাকে ভাগ করলে আমরা যে সংখ্যাগুলো পাই, ওই সংখ্যাগুলোকে ভেঙে আমরা যেগুলো পাই, ওই সংখ্যাকে ভাঙার ফলে আমরা যে সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। এবং এই যে ভেঙে যে সংখ্যাগুলো পাই, এই সংখ্যাগুলো দ্বারা এটাকে ভাগ করো, নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে। আর গুণিতক হচ্ছে আমরা কোনো সংখ্যাকে, কোনো সংখ্যা দ্বারা যেই সংখ্যাকে ভাগ করতে পারি এবং ভাগ করার পরে সেটা নিঃশেষ বিভাজ্য হতে হবে, কোনো ভাগফল থাকা যাবে না, সেগুলো হচ্ছে গুণিতক। গুণনীয়ক, গুণিতক ক্লিয়ার? এখন তোমাকে আমি বললাম যে কমেন্ট করবা, ঠিক আছে? কমেন্ট করবা হচ্ছে তোমাকে আমি দেবো হচ্ছে 24 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক বের করবা কি সেটা কমেন্টে লিখবা। এবং এখান থেকে তুমি লিখবে হচ্ছে 3 এর 10টা গুণিতক লিখবা, 3 এর 10টা গুণিতক লিখবা, 10টা গুণিতক, 3 এর 10টা গুণিতক লিখবা। ঠিক আছে, কমেন্টে লিখে দেবা যে 24 এর হচ্ছে গুণনীয়ক এগুলা, এবং আমাদের এই যে 3 এর গুণিতক 10টা গুণিতক হচ্ছে এইগুলো। ক্লিয়ার? তাহলে গুণনীয়ক এবং গুণিতক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন প্রকার চিহ্ন নিয়ে আলোচনা করি। চিহ্ন কিরকম? এই যে প্রথম আমরা একটু আগে দেখছিলাম এলিমেন্ট অফ বা বিলংস টু, এই ধরনের চিহ্ন। এটা দেখো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এলিমেন্ট অফ বা বিলংস টু। অনেক জায়গায় দেখবা যে এই চিহ্নটা আছে, এটা হচ্ছে এলিমেন্টস অফ বা বিলংস টু। মনে করো যে একটা সেট আছে, মনে করো যে এ একটা সেট, এ সেটের উপাদান মনে করো যে 1 2 3 4, এই সেটের উপাদান। এখন আমি এইটা প্রকাশ করতে চাই যে 2 এ সেটের উপাদান, 2 এ সেটের উপাদান। আমরা এটা কিভাবে প্রকাশ করব? আমরা এটাকে প্রকাশ করতে পারবো এইভাবে যে 2 এলিমেন্ট অফ এ। আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারবো? 2 এলিমেন্ট অফ এ। এবার তুমি বলবা যে না ভাইয়া আমি 4 কে প্রকাশ করতে চাই যে 4 এর একটা উপাদান, এ সেটের একটা উপাদান। তাহলে এটা কিভাবে প্রকাশ করতে পারবো? এইটাকে আমরা প্রকাশ করতে পারবো যে 4 এলিমেন্ট অফ এ, অর্থাৎ 4 এ সেটের একটি উপাদান। বোঝা গেল? বোঝা গেল যে 2 এলিমেন্ট অফ এ, এলিমেন্ট মানে কি? উপাদান। অথবা তুমি এটাও বলতে পারো যে 2 বিলংস টু এ, 4 বিলংস টু এ, অর্থাৎ 2 এর মধ্যে থাকে, 4 এর মধ্যে থাকে। বোঝা গেল? এলিমেন্টস অফ অথবা বিলংস টু। আচ্ছা, এটা তাহলে আমরা বুঝলাম প্রথমটা। এরপর একটা আমাদের আছে সাজ দ্যাট বা এরূপ যেন। সাজ দ্যাট বা কি? এরূপ যেন। এটা হচ্ছে তুলনা করা। মনে করো যে আমি তোমার সাথে আরেকজনের তুলনা করলাম যে তুমি দেখতে ঠিক ওর মতো, তুমি দেখতে ঠিক ওর মতো, এইটাও ঠিক সেরকম। এটা হচ্ছে তুলনা করা। এরকম তোমাদের অনেক জায়গায় পাবা যে এক্স এরূপ যেন এক্স, বা বলতে পারো এক্স সাজ দ্যাট এক্স, মানে এক্স, এই এক্সটা ঠিক এই এক্স এর মতো, তারপর কিছু একটা শর্ত দেওয়া থাকবে। এটা আস্তে আস্তে আমরা দেখবো। কিন্তু এটার মানে কি? এটা মানে হচ্ছে এরূপ যেন বা সাজ দ্যাট, এবং এটা দ্বারা তুলনা করা বোঝায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটা মানে কি বুঝতে পারছি? এজ এ ইস্টুর মতো, এটা কিন্তু ইস্টুর মতো, এই যে এইটা শুধুমাত্র এই যে এইটুকু, এইটুকু শুধুমাত্র। ঠিক আছে, এই যে এইটুকু, এটা মানে হচ্ছে এরূপ যেন বা সাজ দ্যাট। আচ্ছা, এরপরেরটা হচ্ছে এই চিহ্ন, অর্থাৎ এই যে সামনের দিকে, সামনের দিকে এরকম, এটা হচ্ছে ইজ গ্রেটার দেন, মানে বড়। মনে করো যে তোমাদের এখানে থাকতে পারে, মনে করো যে এখানে থাকতে পারে যে 5 ইজ গ্রেটার দেন 3, অর্থাৎ 5 3 এর থেকে বড়, তাই নয় কি? 5 কি 3 এর থেকে বড় নয়? এবং সবসময় খেয়াল করবা পেটে যেটা থাকে, এই যে পেটে যেটা থাকে সেটা বড়, এবং পিছনে যেটা থাকে সেটা হচ্ছে মানে ছোট। এখন যদি বলি যে x ইজ গ্রেটার দেন y, তুমি কি বলবা কোনটা বড়? x বড়, y ছোট, কেননা পেটে কোনটা আছে? x। তাহলে x ইজ গ্রেটার দেন y। ক্লিয়ার? তাহলে গ্রেটার দেনটা ক্লিয়ার, যে গ্রেটার দেন বলতে কি বোঝায়? গ্রেটার দেন মানে হচ্ছে বড়, এবং গ্রেটার দেন প্রকাশের চিহ্ন হচ্ছে এইটা, গ্রেটার দেন প্রকাশের চিহ্ন হচ্ছে এইটা। শেষ। এরপর একটা হচ্ছে ইজ লেস দেন। এবার ঠিক উল্টাটা, অর্থাৎ মনে করো যদি থাকে যে 3 ইজ লেস দেন 5, তাহলে কি বোঝাচ্ছে? যে 3 5 এর থেকে ছোট। এটা কিভাবে পড়বো? 3 ইজ লেস দেন 5, এই যে ইজ লেস দেন, 3 ইজ লেস দেন 5, অর্থাৎ 3 5 এর থেকে ছোট। আবার যদি বলি যে x লেস দেন y, তাহলে এবার কি হবে? এবার কি হবে? এবার হবে হচ্ছে x টা ছোট হয়ে যাবে, y টা বড় হয়ে যাবে। এইখানে ছিল x বড় y ছোট, এখানে x ছোট y বড়। যেটা পেটে থাকবে সেটাই বড়, শুধুমাত্র এটা মনে রাখবে, আর যেটা পিছনে থাকবে সেটাই ছোট। তাহলে বোঝা গেল যে লেস দেন অর ইকুয়াল বলতে কি, সরি লেস দেন কি বোঝায়? এখানে 3 ইজ লেস দেন 5, x ইজ লেস দেন y, x ছোট y বড়। আচ্ছা, এবার হচ্ছে এটা দেখো, এবার নিচে একটু একটা দাগ দেওয়া আছে, এইটাই ছিল কিন্তু নিচে একটা শুধু দাগ দেওয়া। এটাকে বলা হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ বড় অথবা সমান। ইকুয়াল মানে কি? সমান। তার মানে বড় অথবা
সমান। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? মনে করো যে কোথাও দেওয়া আছে, কোথাও তোমাকে দেওয়া আছে যে a is greater than or equal, তোমাকে কোথাও দেওয়া আছে যে a is greater than or equal b, এর মানে এইটা বোঝাচ্ছে, এর মানে এইটা বোঝাচ্ছে যে a এটা বড়ও হতে পারে b এর থেকে, অথবা এটা b এর সমানও হতে পারে। এটা দ্বারা এটাই বোঝায় যে is greater than or equal দ্বারা এটা বোঝায় যে এই এটা b এর থেকে বড়ও হতে পারে অথবা b এর সমানও হতে পারে। বুঝা গেল? a এর কি হতে পারে? বড়ও হতে পারে, b এর সমানও হতে পারে। এটা দ্বারাই বোঝা হচ্ছে is greater than or equal, এটা মানে বুঝছো? আচ্ছা, এরপরেরটা হচ্ছে is less than। এবার ঠিক উল্টা, এইটা ঠিক উল্টা। মনে করো কোথাও দেওয়া আছে যে a is less than or equal b, এইটা দেওয়া আছে এই যে এই ধরনের উল্টা দিকে, এটাকে বলা হচ্ছে a is less than or equal, মানে ছোট অথবা সমান। তাহলে এটা সমান কি হতে পারে? এটা সমান হতে পারে যে, এটা সমান এমন হতে পারে, এটা সমান এমন হতে পারে, ঠিক আছে, এটা সমান এমন হতে পারে যে a b এর থেকে ছোট অথবা a b এর সমান। বুঝছো? a b এর থেকে ছোট অথবা b এর সমান, এটা দ্বারা এটাই বোঝায়। তাহলে লেস দেন অর ইকুয়াল কিংবা গ্রেটার দেন অর ইকুয়াল কিংবা গ্রেটার দেন লেস দেন, এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। শুধুমাত্র এই চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের কাজে আসবে। এরপরে লাস্টের দিকে দেখো, আমরা এতক্ষণ যা পড়ছিলাম এই যে এলিমেন্ট অফ, তারপর হচ্ছে গ্রেটার দেন লেস দেন, প্রত্যেকটা দেখো কাটা দেওয়া, প্রত্যেকটা একটা দাগ দিয়ে কাটা দেওয়া। এটা মানে বোঝা হচ্ছে না, এটা মানে কি না, এটা মানে কি না, না মনে রাখলেই হয়ে যাবে। কিরকম? আমি ধরো যে বলতেছিলাম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ধরো আমি বললাম, কোথাও বললাম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, কিন্তু কথাটা ভুল, কথাটা সত্য নয়, তখন আমি কাটা দিয়ে দিতে পারি। সরি, এক্স ইজ লেস দেন ওয়াই, ধরো আমি কোথাও দিলাম যে এক্স ইজ লেস দেন ওয়াই, আমি বলছি যে এক্স ইজ লেস দেন ওয়াই, সেই জায়গায় আমি এই জায়গায় কাটা দিয়ে দিলাম, তার মানে এক্সটা ওয়াই এর থেকে ছোট নয়, সেজন্য আমি এটা কাটা দিয়ে দিলাম যে এক্সটা আসলে ওয়াই এর থেকে ছোট নয়। বুঝা গেল? তখনই কাটা দেওয়া হয়। আবার মনে করো যে কোনো সংখ্যা, মনে করো যে কোনো সংখ্যা এরকম আছে যে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ওয়াই, কোনো সংখ্যা দেওয়া আছে এরকম যে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ওয়াই, এইটা যদি থাকে তারপর এরকম কাটা দেওয়া থাকে, এর মানে বোঝাচ্ছে যে এক্সটা ওয়াই এর ছোটও নয় আবার সমানও নয়, ছোটও নয় সমানও নয়, এটা দ্বারা এইটাই বোঝায়। বুঝছো? তারপরে এই জায়গা থেকে আরেকটা তোমাকে আমি যদি দেখাই, মনে করো যে কিরকম ধরবো, তোমাকে আমি ধরলাম যে 6 ইজ লেস দেন অর ইকুয়াল 5, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে যে 6 5 এর থেকে ছোট, এটা দ্বারা বোঝাচ্ছে যে 6 5 এর থেকে ছোট অথবা 5 এর সমান। এটা কি জিন্দেগিতে সত্যি হতে পারে? 6 তো 5 এর থেকে বড়, আবার 6 কি 5 এর সমান? সমান নয়। তার মানে তখন আমরা দেখব যে 6 ইজ নট অর ইকুয়াল 5, 6 ডাজ নট অর ইকুয়াল 5, এভাবে বলবো যে 6 ইজ নট অর ইকুয়াল 5, সরি 6 ইজ নট লেস দেন অর ইকুয়াল 5, 6 ইজ নট লেস দেন অর ইকুয়াল 5, অর্থাৎ 6টা 5 এর ছোটও নয় 5 এর সমানও নয়। তাহলে বোঝা গেল এটাকে আমরা কিভাবে পড়বো। আবার যদি এরকম থাকে যে 5 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত 8, 5 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 8, এটা কি সত্য? 5 কি 8 এর থেকে বড় কিংবা 5 কি 8 এর সমান? সমান তো না। তাহলে 5 ইজ নট গ্রেটার দেন অর ইকুয়াল 8। ক্লিয়ার? চিহ্ন সম্পর্কে আশা করছি তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে যে এই অধ্যায়ে এই চিহ্নগুলো কিন্তু লাগবে, এর জন্য তোমাদের আমি আগে একটু দেখিয়ে নিলাম সময় নিয়ে। ক্লিয়ার? এবার আমরা পুনরায় আবার সেই সেটে ফিরে আসি। তো প্রথমে আমরা দেখে নিব হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে? কয়ভাবে? দুই ভাবে। তো তালিকা পদ্ধতি মানে হচ্ছে সেইখানে সেটের প্রত্যেকটা উপাদান একদম সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে যে এইটা হচ্ছে উপাদান। কিন্তু যেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেখানে কোনো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকবে না, তবে তোমাকে কিছু ধর্ম দেওয়া থাকবে, কিছু শর্ত দেওয়া থাকবে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। মনে করো যে তোমরা 5 বোন, মনে করো তোমরা 5 বোন, তোমার সবথেকে ছোট বোনের বয়স হচ্ছে 3 বছর, তোমার সবথেকে ছোট বোনের বয়স হচ্ছে 3 বছর এবং তোমার সবথেকে বড় বোনের বয়স হচ্ছে মনে করো যে 25 বছর, ঠিক আছে, কিংবা 20 বছর, আচ্ছা ধরি 20 বছর। সবথেকে বড় বোনের বয়স হচ্ছে 20 বছর এবং সবথেকে ছোট বোনের বয়স হচ্ছে 3 বছর এবং তোমরা হচ্ছে 5 বোন এবং তোমাদের ওই বাড়িতে শুধুমাত্র তোমরাই থাকো। মনে করো তোমাদের বাড়ির নাম হচ্ছে হামিদা ভিলা ধরে নিলাম, ঠিক আছে, তোমাদের বাড়ির নাম হামিদা ভিলা, তোমরা 5 বোন, তোমার বড় বোনের বয়স হচ্ছে 20 বছর এবং সবথেকে ছোট বোনের বয়স হচ্ছে 3 বছর। তো তোমাদের 5 জনের নামও আছে। একটা সেটে আমি তোমাদের 5 জনের নাম লিখলাম যে রিয়া, হিয়া, পিয়া, তারপরে কারিমা, নুসরাত, 5 জনের নাম লিখলাম যে এই 5 বোন তারা। এবং আরেকটা সেটে আমি লিখলাম যে ওই হামিদা ভিলায়, আরেকটা সেটে আমি লিখে দিলাম যে হামিদা ভিলায় থাকে 3 থেকে 5 বছরে, সরি 3 থেকে 20 বছর বয়সী সকল মেয়ে, ঠিক আছে, 3 থেকে 20 বছর বয়সী সকল মেয়ে, তার মানে তোমরাই তো।
শুধুমাত্র ওই বাড়িতে যদি তোমরা থাকো, অর্থাৎ আমি এখানে একটা শর্ত দিয়ে দিলাম যে হামিদা ভিলায় থাকে এমন 3 থেকে 20 বছর বয়সী মেয়ে, তারা 5 বোন। এইখানে আমি দিলাম শর্ত, আর এইখানে আমি নির্দিষ্ট করে উল্লেখ করে দিলাম। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতির পার্থক্য। যেরকম মনে করো যে এখানে দেওয়া আছে তালিকা পদ্ধতি, এই যে 1 3 5 6 9 একদম সুনির্দিষ্ট করে দেওয়া আছে যে এইগুলো হচ্ছে নির্দিষ্ট উপাদানগুলো। তাহলে কি এই পদ্ধতি, এই তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এই যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। যেন দেখো বি সেটে 2 4 6 8 10 এইগুলোই উপাদান, সি সেটে রিয়া শুভ তামিম এইগুলোই উপাদান, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। এইগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। এবং এই তালিকা পদ্ধতির আরো দুইটা নাম আছে। কি কি নাম? একটা হচ্ছে টেবুলার মেথড এবং আরেকটা হচ্ছে রোস্টার মেথড। টেবুলার মেথড এবং রোস্টার মেথড তার তালিকা পদ্ধতি একই কথা, ঠিক আছে। আর এই যে আমাদের সেট গঠন পদ্ধতি কি বলছে আগেই, এখানে কোনো সুনির্দিষ্টভাবে উপাদান উল্লেখ করা থাকে না, তবে কিছু ধর্ম দেওয়া থাকে কিংবা কিছু শর্ত দেওয়া থাকে। এখানেও বলছে দেখো এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, কিন্তু উপাদান নির্ধারণ করার জন্য কিছু ধর্মের উল্লেখ থাকে বা কিছু শর্ত দেওয়া থাকে। কিরকম? এখানে দেওয়া আছে যে এ একটা সেট, বি একটা সেট, দুইটা সেট দেওয়া আছে। এ সেটে বলা আছে যে এক্স এরূপ যেন এক্স, এই যে এক্স এরূপ যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এইটা দ্বারা বোঝায় কি, ভালো করে খেয়াল করো, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, এই এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স। আবার বলছে যে এই এক্সটা হচ্ছে এরূপ যেন এক্সটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে কি দেওয়া বলা আছে যে এক্সটা হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে বলা আছে যে এ ইকুয়াল এক্স এরূপ যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ এই সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, কিন্তু এক্সটা আবার কি, এই এক্সটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5। তার মানে এখানে এ সমান কত আসবে বলো তো? এখানে এ সমান আসবে হচ্ছে 1 3 5, তারপরে হচ্ছে মনে করো যে 7 9 11 এভাবে চলতেই থাকবে। এইটাই হচ্ছে আমাদের এই এ সেটের, এইটাই আমাদের হচ্ছে এ সেটের উপাদানগুলো, এরকম চলতেই থাকবে। দেখছো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, শর্ত দেওয়া আছে বা ধর্ম দেওয়া আছে, যে স্বাভাবিক বিজোড় সংখ্যা একটা ধর্ম দিয়ে দেওয়া আছে, আমরা বের করে ফেলতে পারতেছি। আরেকটা বি বলা আছে যে বি সেটের উপাদানও এক্স, এবং এইবার আবার বলছে যে এই এক্সটা হলো 28 এর গুণনীয়ক। এখানে কি বলছে? এই এক্সটা হলো 28 এর গুণনীয়ক। বি সেটের উপাদানও এক্স, কিন্তু এক্সটা হচ্ছে 28 এর গুণনীয়ক, অর্থাৎ এক্সটা হচ্ছে চলক, এবং এই এক্স এর পরিবর্তে কি বসবে? 28 এর গুণনীয়ক গুলো বসবে। তাহলে 28 এর গুণনীয়ক কোনগুলো? 28 এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 7, বের করে ফেলতে পারবো না? তো এই যে সেগুলি হচ্ছে 1 3 5 7 না, সরি, মানে 28 এর গুণনীয়ক হচ্ছে, তাহলে বি সেটটা হবে 1 2 4 7 14 28। এই যে এটা হচ্ছে 28 এর গুণনীয়ক, বুঝছো? এই যে বি সেটটা হচ্ছে এইটা, বি সেটের তালিকা পদ্ধতিতে এইটা, আর সেট গঠন পদ্ধতিতে এইটা। তাহলে সেট গঠন এবং তালিকা পদ্ধতি আলাদা কি বুঝতে পারছি? একটা হচ্ছে সুনির্দিষ্ট করে উপাদান দেওয়া থাকবে, আর একটা সুনির্দিষ্ট করে উপাদান দেওয়া থাকবে না। এবং এই তালিকা সেট গঠন পদ্ধতিতে আরেকটা নাম হচ্ছে সেট বিল্ডার মেথড, এবং আরেকটা নাম হচ্ছে রুল মেথড। এই যে বলছিলাম শর্ত, রুল দেওয়া থাকে বা শর্ত দেওয়া থাকে, এই জন্য এর নাম রুল মেথড এবং সেট বিল্ডার মেথড, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে এই যে টেবুলার মেথড আর হচ্ছে রোস্টার মেথড। তাহলে এটুকু ক্লিয়ার যে সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতির পার্থক্য কি কি, আশা করছি সকলে বুঝতে পারছো। আমরা যদি সেট প্রকাশ পদ্ধতি বুঝে যাই, এবার আমরা দেখবো হচ্ছে এক পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে কিভাবে আমরা সহজেই যেতে পারি, অর্থাৎ সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, আবার তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে আমরা খুব সহজেই কি করতে পারি, প্রকাশ করতে পারি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে পারি। তো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো সি একটা সেট দেওয়া আছে, কোন পদ্ধতিতে বলো তো? এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এবং আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে তালিকা পদ্ধতি। এটা তোমাদের উদাহরণ হচ্ছে 3 নাম্বার বইয়ের উদাহরণ। তো এইখানে আমাদের যখন সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে যেতে হবে, প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব যে এই সেটে কি কি ধর্ম দেওয়া আছে কিংবা সেটে কি কি শর্ত দেওয়া আছে। তো দেখো এই সি সেটের উপাদান হবে হচ্ছে এক্স, সি সেটের উপাদান কি? এক্স। কিন্তু আবার বলছে যে এই এক্স, এই যে এখানে দেওয়া আছে এরূপ যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে আমাদের কি ধর্ম দেওয়া আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? হয়েছে 1 2 3 4 5, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা মানেই তো আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং দ্বিতীয় আরেকটা শর্ত দেওয়া আছে, দেখো দ্বিতীয় আরেকটা শর্ত দেওয়া আছে যে এক্স স্কয়ারের বর্গ 18 থেকে ছোট হতে হবে, অর্থাৎ এক্স এর বর্গ, সরি এক্স স্কয়ারের বর্গ না, এক্স এর বর্গ, অর্থাৎ আমাদের যে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, আমাদের প্রথম শর্ত হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর বর্গ 18 থেকে ছোট হতে হবে। তাহলে কোনটা কোনটা দেখো তো? আমাদের এখানে দেখো তো, এখানে x সমান যদি 1 হতো, 1 এর স্কয়ার কত? 1,
এটাকে 18 থেকে ছোট, হ্যাঁ। তারপরে x সমান 2 হলে 2 এর স্কয়ার কত, 2 এর স্কয়ার হচ্ছে 4, এটাকে 18 থেকে ছোট, হ্যাঁ ছোট। তারপরে x সমান 3 হলে 3 এর স্কয়ার হচ্ছে 9, এটাকে 18 থেকে ছোট, হ্যাঁ ছোট। তারপরে 4 এর স্কয়ার, x সমান 4 হলে, x সমান যদি 4 হতো, 4 এর স্কয়ার কত 16, এটাকে 18 থেকে ছোট, হ্যাঁ ছোট। তারপরে x সমান যদি 5 হতো, 5 এর স্কয়ার কত 25, আচ্ছা 25 কে 18 থেকে ছোট না, ছোট নয়। তাহলে আমাদের এই শর্তটা মানলো কোনটা, 1 2 x 2 3 এবং 4 এ যায় x সমান যখন 1 নিছি, x সমান 2 নিছি, x সমান 3 নিছি, x সমান 4 নিছি, তাহলে সুতরাং নির্ণয়ের সেট c সমান হচ্ছে 1 2 3 এবং 4। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যানসার 1 2 3 4। বুঝছো? কারণ 1 এর স্কয়ার 18 থেকে ছোট, 2 এর স্কয়ার 18 থেকে ছোট, 3 এর স্কয়ার 18 থেকে ছোট, 4 এর স্কয়ার 18 থেকে ছোট। তাহলে আমাদের সি এর অ্যানসার হচ্ছে 1 2 3 4। বুঝা গেল? এই প্রত্যেকে দেখো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং প্রত্যেকটার বর্গ 18 থেকে ছোট, এটাই আমাদের তালিকা পদ্ধতি। একদম ইজি না? নেক্সট কোশ্চেনটা হচ্ছে অনুশীলনীর 1 নম্বরের ক, ঠিক আছে? এটাও আমাদের একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা দেখি এখানে কি কি আমাদের শর্ত দেওয়া আছে। দেখো বলছে যে এই সেটের উপাদানগুলো হচ্ছে x এবং xটা হচ্ছে বিলংস টু n। x বিলংস টু n মানে কি, এই যে বিলংস টু n মানে স্বাভাবিক সংখ্যার উপাদান। এই xটা কার মধ্যে থাকে, স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 6 7, এগুলো তো আমাদের স্বাভাবিক সংখ্যা, তাই না? 1 2 3 4 5 6 7 8, এগুলো তো আমাদের স্বাভাবিক সংখ্যা। এভাবে চলতেই আছে, তাই না? এইভাবে কি আছে, চলতেই আছে, যে 1 2 3 4 5 6 7 এভাবে চলতেই আছে। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এই যে এই স্বাভাবিক সংখ্যা প্রথম শর্ত দেওয়া আছে, দ্বিতীয় শর্ত দেওয়া আছে যে x এর বর্গ অবশ্যই 9 এর থেকে বড় হতে হবে। এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যেই স্বাভাবিক সংখ্যাগুলো হবে তাদের বর্গ অবশ্যই 9 এর থেকে বড় হতে হবে এবং তাদের ঘন অর্থাৎ কিউব অবশ্যই 130 এর থেকে ছোট হতে হবে। এখানে কয়টা শর্ত দেওয়া আছে, 3টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে তার বর্গ 9 এর থেকে বড় হতে হবে, তৃতীয় শর্ত হচ্ছে 130 এর থেকে ছোট হতে হবে। বুঝা গেল? আচ্ছা তাহলে এখানে যদি x সমান 1 নাও, যদি x সমান 1 নাও, 1 এর x সমান 1 নিলে 1 এর স্কয়ার কত হয় 9। তারপরে 1 এর কিউব কত হয়, 1 এর কিউব হয় হচ্ছে 1। তারপরে x সমান যদি 2 নাও, 2 এর স্কয়ার হচ্ছে 4, আর হচ্ছে 2 এর কিউব হচ্ছে কত বলতো 8। তারপরে x সমান যদি 3 নাও, 3 নিলে 3 এর স্কয়ার হচ্ছে 9 এবং 3 এর কিউব হচ্ছে কত 27। তারপরে x সমান যদি 4 নাও, 4 এর স্কয়ার হচ্ছে 16 এবং 4 এর কিউব হচ্ছে 64। তারপরে x সমান যদি 5 নাও, 5 এর স্কয়ার হচ্ছে 25 আর হচ্ছে 5 এর কিউব হচ্ছে কত বলতো, 5 এর কিউব হচ্ছে 125। আবার x সমান যদি 6 নাও, x সমান যদি 6 নাও, 6 এর স্কয়ার হচ্ছে 36 এবং আবার খেয়াল করো 6 এর কিউব হচ্ছে 216। আচ্ছা এবার ভালো করে খেয়াল করো, আমরা তো পাইছি যে আমরা 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে বর্গ, এই বর্গ আর ঘন বের করলাম। 1 থেকে 6 এগুলো স্বাভাবিক সংখ্যা, এগুলোর বর্গ এবং ঘন বের করলাম। দেখো তো 9 এর থেকে বড় বর্গ কার, 9 এর থেকে বড় এইটা। এই যে তোমরা বলবো যে x সমান 3, এইটা 9 এর থেকে বড় না, এটা 9 এর সমান, এটা 9 এর সমান কিন্তু বড় কিন্তু না। কিন্তু এই যে 16, 4 এর বর্গ 16, এটা কিন্তু 9 এর থেকে বড়। যদি 4 নাও, 4 এর বর্গ 16, এটা কিন্তু 9 এর থেকে বড়। আবার 4 এর ঘন 64, এটা কিন্তু 130 এর থেকে ছোট, 130 এর থেকে ছোট। তারপর 5 এর বর্গ 9 এর থেকে বড়, 5 এর বর্গ 25, 9 এর থেকে বড়। 5 এর ঘন 125, 130 এর থেকে ছোট। 5 এর ঘন হচ্ছে 125, এটা 130 এর থেকে ছোট। তারপর 6 এর বর্গ 36, এটা তো 9 এর থেকে বড়, বোঝা গেছি। কিন্তু 6 এর কিউব হয়ে গেছে 216, এটা কি 130 এর থেকে ছোট নাকি বড়? বড় অবশ্যই। তাহলে শর্ত মানলো কোন দুইটা? শর্ত মানলো হচ্ছে এই যে আমাদের এই দুইটা শর্ত মানলো হচ্ছে আমাদের এই যে এই দুইটা, অর্থাৎ হচ্ছে x সমান যখন আমরা 4 নিছি এবং 5 নিছি, তার মানে এই x এর জায়গায় কোনটা কোনটা বসবে, 4 আর 5। তাহলে সুতরাং আমাদের নির্ণয় সেট আমাদের কি বলতো, নির্ণয় সেট হচ্ছে আমাদের 4 এবং 5, 4 এবং 5, এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। অর্থাৎ একমাত্র 4 কে আমরা যদি বর্গ করি তাহলে সেটা 9 এর থেকে বড় এবং 4 এর ঘন করলে সেটা 130 এর থেকে ছোট, এবং 5 কে বর্গ করলে 9 এর থেকে বড়, 5 কে ঘন করলে বা কিউব করলে 130 এর থেকে ছোট। বোঝা গেল? একদম ইজি না? পরের ম্যাপটা হচ্ছে অনুশীলনীর 1 নম্বরের গ। ম্যাপটাতে আমাদের বলেছে যে x বিলংস টু n এর রূপ যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আমাদের এখানে দেখতে হবে কয়টা শর্ত দেওয়া আছে। আমরা তো বুঝতে পারছি যে এটা সেট গঠন পদ্ধতি, কিন্তু শর্ত কয়টা দেওয়া আছে দেখো। প্রথম শর্ত কি, x বিলংস টু n। প্রথম শর্ত x বিলংস টু n, অর্থাৎ x টা অবশ্যই কি হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে। দ্বিতীয় শর্ত কি, 36 এর গুণনীয়ক, x টা অবশ্যই কি 36 এর গুণনীয়ক হতে হবে। 3 নাম্বার শর্ত বলছে যে 6 এর গুণিতক। কয়টা শর্ত দেওয়া আছে? 3টা শর্ত, স্বাভাবিক সংখ্যা, 36 এর গুণনীয়ক, 6 এর গুণিতক। এই 3টা শর্ত যেই সংখ্যাগুলো মানবে সেগুলোই হচ্ছে আমাদের
এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো, সেগুলি হচ্ছে উপাদান। আচ্ছা, তো প্রথমে আমরা যাই, বলো তো আমাদের স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা সকলেই জানি 1 থেকে শুরু করে 1 2 3 4 5, এগুলো হচ্ছে আপনাদের স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, বুঝলাম। এইবার আমাদের দেখতে হবে এখানে 36 এর গুণনীয়ক, এখানে 36 এর গুণনীয়ক কোনগুলো বলতো? 36 এর গুণনীয়ক কোনগুলো? তো 36 এর গুণনীয়ক যদি আমরা বের করি, 36 সমান 1 গুণন 36, তারপরে 2 গুণন 18, 36 এর গুণনীয়ক বের করে নিবা। তারপরে 3 গুণন 3 12 36, তারপরে 4 গুণন 4 9 36, তারপরে 6 গুণন 6 6 6 36। আচ্ছা, তাহলে 36 এর গুণনীয়ক কোনগুলো দেখো? 1 2 3 4, তারপর 6, তারপর 9 12 18 আর হচ্ছে 36। আচ্ছা, পেয়ে গেলাম আমরা 36 এর গুণনীয়ক আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা 36 এর গুণনীয়ক আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে n সমান এইগুলো 36 এর গুণনীয়ক আমরা পাইছি। আচ্ছা, এবার আবার দ্বিতীয় শর্ত, আমাদের প্রথম শর্ত এটা স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয় শর্ত 36 এর গুণনীয়ক, এগুলো পাইছি। তার মানে এইগুলোর মধ্যে থেকে কি হবে? 3 নাম্বার শর্ত আবার বলছে 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক, 6 এর গুণিতক কোনগুলো? 6 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 এর গুণিতক কোনগুলো বলতো? অর্থাৎ 6 এর ঘরের নামতা পড়ো, 6 এর গুণিতক পেয়ে যাবা। 6 এর গুণিতক, 6 এর ঘরের নামতা পড়ো। তাহলে 6 12, তারপরে 6 12 18, তারপরে 24, তারপরে 30, তারপরে 36 42, এত দূর আমার যাওয়ার দরকার নেই, কারণ এখানে সর্বোচ্চ 36। তাহলে এখন তুমি আমাকে এখানে দেখে বলো তো, স্বাভাবিক সংখ্যার মধ্যেও আছে, তারপরে এখানেও আছে, এখানেও আছে, কোনটা? অর্থাৎ স্বাভাবিক সংখ্যার শর্ত মানছে, তারপরে 36 এর গুণনীয়ক শর্ত মানছে, 6 এর গুণিতক শর্ত মানছে, কোনগুলো মিলে গেছে দেখো তো? সেটাই হচ্ছে নির্ণয় সেট। সেটাই কি আমাদের নির্ণয় সেট? সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট। অর্থাৎ নির্ণয় সেট হচ্ছে তালিকা পদ্ধতিতে। তাহলে দেখো তো, এখানে আছে 6, এখানে কোথাও 6 আছে? হ্যাঁ 6 আছে, তাহলে 6 আমাদের এখানে অ্যান্সার আসবে। এখানে আছে 12, এখানে কোথাও 12 আছে? হ্যাঁ 12 আছে, তাহলে 12 আমাদের অ্যান্সার আসবে। এখানে আছে 18, এখানে কোথাও 18 আছে? হ্যাঁ 18 আছে, তাহলে 18 আমাদের অ্যান্সার আসবে। এখানে আছে 36, এখানে কোথাও 36 আছে, তাহলে এই যে 36, এগুলি আমাদের অ্যান্সার। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে 6 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক, তারপর 6 এর গুণিতক, এই প্রত্যেকটা দেখো, প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা। 6 12 18 36, প্রত্যেকেই 36 এর গুণনীয়ক। 6 12 18 36, প্রত্যেকেই 6 এর গুণিতক। তাহলে বোঝা গেল, প্রথমে আমরা কি করছি? স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেগুলো তো আমরা জানি। প্রথমে আমরা করছি হচ্ছে 36 এর গুণনীয়ক বের করছি, তারপরে আমরা বের করছি হচ্ছে 6 এর গুণিতক। যেই সংখ্যাগুলো মিলে গেছে, এই তিনটা শর্ততেই যেই সংখ্যাগুলো মিলে গেছে, সেগুলো হচ্ছে আমাদের নির্ণয় সেটের উপাদান। তাহলে বোঝা গেল তালিকা পদ্ধতিতে আমরা কিভাবে প্রকাশ করব সেট গঠন থেকে। এবার আমরা শিখবো হচ্ছে তালিকা থেকে কিভাবে সেট গঠনে যাওয়া যায়। অর্থাৎ আমাদের এরকম দেওয়া থাকবে, আমাদের এটাতে যেতে হবে। ঠিক আছে, এখন আমরা সেটা শিখবো। আশা করতেছি তোমরা এটা বুঝে গেছো। তো চলো আমরা নেক্সটে দেখি। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক আছে, তো এখন আমাদের পুলিশ হতে হবে। কেন পুলিশ হতে হবে? পুলিশ যেরকম চোরকে দৌড়ায় দৌড়ায় খুঁজে না, আমরা সেরকম এই তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোর মধ্যে শর্ত খুঁজে বেড়াবো। কি খুঁজে বেড়াবো? শর্ত খুঁজে বেড়াবো, যে কোন শর্তে একে ফেলা যায়। এটা স্বাভাবিক সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তারপরে এটা হচ্ছে গুণনীয়ক নাকি গুণিতক নাকি কি, এই শর্ত আমরা খুঁজে বেড়াবো। যেরকম এখানে একটু ভালো করে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে উদাহরণ 1 নাম্বার, তোমাদের বইয়ের উদাহরণ 1 নাম্বার। তো প্রশ্নটি বলা আছে যে এর সমান 7 14 21 28 এর একটা সেট। তো বলছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা দেখে বুঝতে পারতেছি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, কেননা সুনির্দিষ্টভাবে এখানে 4টা উপাদান দেওয়া আছে, 7 14 21 এবং 28। তোমরা কি দেখে বলতে পারবা যে এখানে কোন শর্ত ফেলা যায়? প্রথম শর্ত, এই প্রত্যেকটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, 7 14 21 28। তার মানে আমরা এখানে দিতে পারবো যে a সমান x belongs to n, এর সমান কি x belongs to n, তারপর দিয়ে দেবো এরূপ যেন। আমরা এইটুকু দিতে পারি, কেননা এই প্রত্যেকে কি, এই প্রত্যেকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা দিলাম যে x belongs to n এরূপ যেন। এবার আমরা দ্বিতীয় শর্ত খুঁজবো। আচ্ছা দেখো তো, এগুলোকে বিজোড় সংখ্যা? না, 7 বিজোড় 21 বিজোড় না। তারপরে এগুলো কি জোড় সংখ্যা? না, 14 28 জোড়, কিন্তু বাকি দুটো বিজোড়। তারপরে এগুলো কি মৌলিক সংখ্যা? না, মৌলিকও না। 14 21 28 এগুলো তো যৌগিক সংখ্যা। তারপরে আর কি আছে? মৌলিক না, যৌগিক না, জোড় না। আচ্ছা, এই 7 14 21 28 প্রত্যেকটা তো 7 দিয়ে ভাগ যাচ্ছে। পেয়ে গেছি, প্রত্যেকটাকে কত দ্বারা ভাগ যাচ্ছে? 7 দ্বারা। 7 দ্বারা 7 কে ভাগ যায়, 7 দ্বারা 14 কে ভাগ যায়, 7 দ্বারা 21 কে ভাগ যায়, 7 দ্বারা 28 কে ভাগ যায়। 7 দ্বারা প্রত্যেকটাতে ভাগ যাচ্ছে। তাহলে এগুলো কি? এগুলো 7 এর গুণিতক। এগুলা কি? 7 এর গুণিতক। তাহলে এখানে দিব x এরূপ, x belongs to n, অর্থাৎ এগুলো তো স্বাভাবিক সংখ্যা, x belongs to n এরূপ যেন x 7 এর গুণিতক, 7 এর গুণিতক, 7 এর গুণিতক।
অনেকে এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, উত্তর শেষ। দিয়ে বলবে দিয়ে আসছি স্যার ফুল মার্ক, দিয়ে আসছি স্যার ফুল মার্ক। গুল্লা 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 গুল্লা। 7 গণিতক তো ঠিক আছে, কিন্তু 7 গণিতক তো যে 3500 হয়, 4200 হয়, 4900 হয়, এভাবে তো চলতেই আছে। তো এখানে তো আমাদের একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হবে যে বাবা তুই ওর বেশি যেতে পারবি না, ঠিক আছে? বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে না, বলে দিলাম যে বামন হয়ে চাঁদে হাত দিতে পারবা না বাবা, তুমি এইটুকু সীমার মধ্যেই থাকো। তাহলে এটাকে আমাদের একটা ব্যারিকেড দিয়ে দেওয়া লাগবে। ব্যারিকেড কি? যে অবশ্যই কি হতে হবে, এই যে 28 সমান বা 28 থেকে ছোট হতে হবে। এখানে আমি দুই ধরনের শর্ত দিতে পারি, যে 7 গণিতক একটা শর্ত আমি দিতে পারি যে এটা 30 থেকে ছোট, 30 থেকে ছোট, 7 গণিতক এবং 30 থেকে ছোট। অথবা তুমি এরকম দিতে পারো যে এখানে 29 থেকে ছোট, অথবা তুমি এখানে দিতে পারো হচ্ছে যে সমান অথবা ছোট হচ্ছে 28, যে 7 গণিতক এবং 28 থেকে ছোট অথবা 28 সমান। 7 গণিতক এবং 28 থেকে ছোট অথবা 28 সমান। অথবা তুমি কি দিতে পারো যে 30 থেকে ছোট। আমাদের প্রকাশ হয়ে গেছে, আমাদের প্রকাশ হয়ে গেছে। এই যে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেলছি, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাদের প্রথম শর্ত স্বাভাবিক সংখ্যা, এগুলো প্রত্যেকের স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয় শর্ত 7 গণিতক, হ্যাঁ প্রত্যেকেই 7 গণিতক। তৃতীয় শর্ত হচ্ছে 28 থেকে ছোট অথবা 28 সমান, 28 থেকে ছোট অথবা 28 সমান এইগুলা। অথবা তুমি এখানে দিতে পারো যে 30 থেকে ছোট। তাহলে আমাদের হয়ে গেল, বোঝা গেল? উদাহরণটা বুঝে থাকলে এবার আমরা চলে যাবো হচ্ছে অনুশীলনী। তোমাদের অনুশীলনীতে এই প্রশ্নগুলো দেওয়া আছে 2 নম্বরে, অনুশীলনীর 2 নম্বরে দেওয়া আছে। তো অনুশীলনীর 2 নম্বরের ক নাম্বার প্রশ্নটা আমরা তুলে নিয়েছি, ঠিক আছে? 2 নম্বরে ক প্রশ্নে দেওয়া আছে যে একটা সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, যে 3 5 7 9 11। তো এখন আমরা কি বলছি, পুলিশ হতে হবে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে চাইলে। তাহলে পুলিশ হয়ে আমরা এখন খুঁজি যে শর্ত কি কি দেওয়া যায়। প্রথম শর্ত দেখো 3 5 7 9 11 প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম শর্ত আমাদের পেয়ে গেছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা দিয়ে দিলাম যে নির্ণয় সেট হচ্ছে x belongs to n। কেননা আমরা প্রথম শর্ত পেয়ে গেছি যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকই স্বাভাবিক সংখ্যা, তাহলে দিয়ে দিলাম যে x belongs to n। এবার আমরা দ্বিতীয় শর্ত খুঁজবো, সংখ্যাগুলো কি সংখ্যা দেখো তো, বিজোড় নাকি? হ্যাঁ প্রত্যেকই বিজোড় সংখ্যা। 3 5 7 9 11 সংখ্যাগুলোর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে? 3 5 7 এগুলো তো মৌলিক সংখ্যা, কিন্তু 9 তো আবার যৌগিক, তাহলে মৌলিক হবে না। কিন্তু বিজোড় যে এইটা কিন্তু হয়েছে, দেখো 3 5 7 9 11 এই যে আমরা প্রথমেই পেয়ে গেছি বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেব যে x belongs to n, এরূপ যেন x বিজোড় সংখ্যা, xটা কি বিজোড় সংখ্যা। তাহলে আমাদের দুইটা শর্ত দিয়ে ফেলছি। কিন্তু বিজোড় সংখ্যা তো আরো আছে, 1 আছে, 3 5 7 9 11, তারপরে 13 আছে, 15 আছে, 17 আছে। তাহলে আমাদের এই যে ব্যারিকেড দিয়ে দেওয়া লাগবে, ব্যারিকেডটা এখন দিয়ে দেবো। তাহলে ব্যারিকেডটা কি দেখো, 1 কিন্তু নাই, তার মানে 1 এর থেকে বড়, 1 এর বড়, আবার হচ্ছে 11 পর্যন্ত, তার মানে 13 থেকে ছোট, তার মানে 1 এর বড় এবং 1 এর এক্সটা কি, এইটা কিন্তু এক্স। এই সেটের উপাদান আমরা কিভাবে প্রকাশ করছি, এক্স দ্বারা প্রকাশ করছি, তার মানে এক্সটা হচ্ছে 1 এর বড় এবং 13 থেকে ছোট। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেট, যে 1 এর থেকে বড় এবং 13 থেকে ছোট যে বিজোড় স্বাভাবিক সংখ্যা, সেগুলো হচ্ছে এই সেটের উপাদান। 1 এর থেকে বড় এবং 13 থেকে ছোট যে স্বাভাবিক সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে এই সেটের উপাদান। দেখো এগুলো প্রত্যেকে বিজোড় সংখ্যা, প্রত্যেকেই 1 এর থেকে বড়, আবার প্রত্যেকেই 13 থেকে ছোট। তাহলে আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের একটা শর্ত দেওয়া লাগবে, ব্যারিকেড দেওয়া লাগবে, শেষ, অ্যান্সার হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছো? এইটা দেখো, এই সেটের উপাদানগুলো কি, এই সেটের উপাদানগুলো হচ্ছে x, এবং xটা বিজোড় সংখ্যা এবং xটা 13 থেকে ছোট, 1 এর থেকে বড়, শেষ। এটুকু বুঝতে পারলেই এনাফ। ওকে, এবার আমরা পরের ম্যাথটা যাই। পরের ম্যাথ হচ্ছে আমাদের খ নাম্বার। তো দেখি আমাদের এই সেটটা কি দেওয়া আছে। ও বাবা, এত উপাদান কেন? 1 2 3 4 5 6, এই 5 নাই, সরি 5 নেই, 5 নেই। দেখো এখানে 5 ভুলে চলে আসছে, 1 2 3 4, 1 2 3 4, এখানে শুধু 4 আছে, 1 2 3 4 6 9 12 18 36। এখন আমাদের দেখতে হবে যে এইগুলো কি। দেখো প্রথমে আমরা বুঝতে পারছি এগুলো স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথমটুকু আমরা লিখে ফেলি। একটা তো পাইছি, নির্ণয় সেটের মধ্যে কি দেওয়া যায় প্রথমে বলতো? দেওয়া যায় যে নির্ণয় সেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x belongs to n, হয়ে গেল। নির্ণয় সেট x belongs to n এরূপ যেন, এবার দেখো এরূপ যেন কি দেওয়া যায়, এরূপ যেন দেখো তো, এই প্রত্যেকটা সেট স্বাভাবিক সংখ্যা, সেটা লিখে ফেলছি। আর কি হতে পারে? 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা পেলাম, 4 6 9 বিজোড় সংখ্যাও আছে, জোড় সংখ্যাও আছে, তারপরে মৌলিক সংখ্যাও আছে, যৌগিক সংখ্যাও আছে। আচ্ছা শেষ পর্যন্ত দেখি, 1 2 3 4 6 9 12 18 34। কি বাবা,
36 পর্যন্ত আছে। এবং দেখো প্রত্যেকটা সংখ্যা দ্বারা 36কে নিঃশেষে বিভাজ্য করা যায়। দেখেই চিহ্ন ফেলতে হবে যে এইখানে প্রত্যেকটা সংখ্যা দ্বারা এই 36কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে এই প্রত্যেকটা উপাদান কি 36 এর গুণনীয়ক না? প্রত্যেকটা উপাদান কি 36 এর গুণনীয়ক নয় কি বলতো? 36 এর গুণনীয়ক 36, 18, 12, 9, 6, 4, 3, 2, 1। তাহলে এখানে লিখে দেবো যে x বিলংস টু a নিরূপ জন্য x 36 এর গুণনীয়ক। এখানে আর কোনো ব্যারিগেট লাগবে না, আর কোনো ব্যারিগেট লাগবে না, কারণ 36 এর গুণনীয়ক এইগুলো আর প্রত্যেকটা উপাদানই এখানে আছে। ইজি না? একদম কিন্তু ইজি। আমাদের দেখে বুঝতে হবে, চোরের মানে পুলিশের মতো খুঁজতে হবে। পুলিশ যেরকম চোর খোঁজে, আমরা খুঁজবো হচ্ছে শর্ত, যে কোন শর্তে ফেলা যায়। ঠিক আছে, এই যে শর্তে ফেলে দিলাম 36 এর গুণনীয়ক, ইজি একদম ক্লিয়ার। পরের ম্যাথটা হচ্ছে আমাদের অনুশীলনীর 2 এর ঘ নাম্বার। বাকিগুলো তোমরা করে নিবা, নিজে নিজে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো অনুশীলনীর 2 এর ঘ নাম্বারে দেখো কি দেওয়া আছে, +-4 +-5 +-6। তার মানে আমরা দেখি বুঝতে পারতেছি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই তো? এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো যে নির্ণয় সেট নির্ণয় সেট নির্ণয় সেট নির্ণয় সেট x বিলংস টু z। এবার কি দিলাম? z, কেননা এই উপাদানগুলো আছে হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে। x বিলংস টু z এরূপ যেন, তোমরা এখন এইভাবে দিয়ে দেবা যে x বিলংস টু z এরূপ যেন এটা হচ্ছে +-4 এর থেকে বড় এবং +-6 এর থেকে ছোট। তোমরা এরকম দিয়ে দিবা। এইখানেই খাবা ভুল। কেন ভুল ভাইয়া? দেখো এইখানে কি কি আছে, +-4 আর +-6, তার মানে +4 -4, তারপরে +5 -5, তারপরে +6 -6। কিন্তু যখন তোমরা এই শর্ত দিবা, এই শর্ত দ্বারা কি বোঝাচ্ছে দেখো, +-4 এর থেকে বড়, +-4 এর থেকে বড়। আচ্ছা +-4 এর থেকে বড় কি কি আছে? আচ্ছা +4 এর থেকে বড় বুঝলাম যে +4 এর থেকে বড় আছে 4, 5, 6। কিন্তু এই যে -4 এর থেকে বড় কি কি আছে? -4 এর থেকে বড় আছে -3, -2, -1, তারপরে 0। এতগুলা চলে আসছে, কিন্তু আমাদের দেওয়া আছে কোনটা কোনটা, +-4, অর্থাৎ +4 -4 +4 -5 +6 -6। কিন্তু এখানে দেখো এই শর্ত দিয়ে যখন আমরা যাই তখন এইগুলো চলে আসে। এইটা যখন আমাদের পূর্ণ সংখ্যা আসবে তখন আমরা এইভাবে স্বাভাবিকভাবে লিখবো না, আমরা তখন লিখবো হচ্ছে বর্গের সাহায্যে। তখন কিসের সাহায্যে লিখবো? বর্গের সাহায্যে। কিরকম তোমাকে আমি দেখাই, দেখো বর্গের সাহায্যে কিভাবে নির্ণয় করি, দেখো একটু ভালো করে খেয়াল করো। এটা দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, +4। দেখো আমাদের কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে আমাদের +4 -4 +5 -5 +6 -6। এই কয়টা উপাদান কিন্তু দেওয়া আছে, এই কয়টা উপাদান কিন্তু দেওয়া আছে। এখন আমরা লিখবো যে এখানে, এবার আমরা ধরবো যে এখানে 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 x সমান যদি +-4 হয় তাহলে এর স্কয়ার কত হবে? 16। তারপরে x সমান যদি +-5 হয় এর স্কয়ার কত হবে? প্লাস এর স্কয়ার হোক অথবা মাইনাসের স্কয়ার 25 হবে। তারপরে x সমান যদি আমাদের +-6 হয় তাহলে এর স্কয়ার কত হবে? এর স্কয়ার হবে হচ্ছে 36। এই তিনটাই তো আমাদের দেওয়া আছে। তখন আমরা এখানে লিখবো যে সুতরাং নির্ণয় সেট হচ্ছে x বিলংস টু z। অবশ্যই x বিলংস টু z হবে, কেননা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো তো পূর্ণ সংখ্যা। তার মানে দিলাম যে x বিলংস টু z, অর্থাৎ এইখানে যে উপাদানগুলো x সেগুলো পূর্ণ সংখ্যার অন্তর্গত। এবং এরূপ জানো দেওয়ার পরে আমরা কি দিব বলতো, এবার আমরা যেহেতু x স্কয়ার নিছি, এই যে x স্কয়ার নিছি না, x সমান এত হলে x সমান যদি +-4 নেই তাহলে তার স্কয়ার। এখানে বোঝাচ্ছে যে x স্কয়ার, ঠিক আছে, এখানে x স্কয়ার বোঝাচ্ছে। আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে x সমান যদি আমরা +-5 নেই তাহলে তার স্কয়ার কত হবে। এখানে আমরা কিন্তু নিছি হচ্ছে x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার নিছি, এখানে x স্কয়ার নিছি, এখানে কিন্তু প্রত্যেকটা স্কয়ার নিছি। ঠিক আছে, যদি আমি ভেঙে বোঝাই, এই যে এরকম লিখছি, দেখো এরকম লিখছি যে x সমান যদি +-4 হয় তবে x স্কয়ার সমান +-4 স্কয়ার সমান 16। তাহলে দেখো এখানে আমরা নিছি x স্কয়ার, যে এখানে তাহলে x স্কয়ার অর্থাৎ বর্গ, এই সংখ্যাগুলোর বর্গ 16 এর থেকে বড় এবং 36 এর থেকে ছোট বা সমান, 16 এর থেকে বড় বা সমান এবং 36 এর থেকে ছোট বা সমান। দেখো মিলছে না? একটু ভালো করে খেয়াল করো। আমরা প্রথমে কি নিছি, এই সংখ্যাগুলোর আমরা বর্গ নিয়েছি, কেননা বর্গ স্যার আমরা তো নিয়ে দেখলাম যে এক্সট্রা সংখ্যা চলে আসে। এই জন্য আমাদের যখনই পূর্ণ সংখ্যা থাকবে, যেখানেই তুমি পূর্ণ সংখ্যা পাবা সেটা হোক তালিকা থেকে সেট থেকে তালিকা, তোমাকে বর্গ নির্ণয় করতে হবে, বর্গ নির্ণয়ের মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে। বুঝা গেল? কিসের মাধ্যমে? বর্গ নির্ণয়ের মাধ্যমে। বুঝছো? কেননা প্লাস মাইনাস থাকে, তাহলে x সমান যদি +-4 হয় তাহলে x স্কয়ার হচ্ছে 16। আবার x সমান যদি +-5 হয় তাহলে x স্কয়ার কত হবে? +-5
স্কোয়ার তাহলে হবে হচ্ছে 25। আবার x সমান যদি প্লাস মাইনাস 6 হয় তাহলে x স্কোয়ার কত হবে প্লাস মাইনাস 6 স্কোয়ার, তার মানে কত 36। এই যে আমরা পেলাম, দেখো এই সংখ্যাগুলো 16 অথবা 16 এর থেকে বড়, এই সংখ্যাগুলোর বর্গ, এই প্রত্যেকটা সংখ্যার বর্গ 16 অথবা 16 এর থেকে বড়, এবং প্রত্যেকটা সংখ্যার বর্গ 36 অথবা 36 এর থেকে ছোট। ভালো করে খেয়াল করো, 36 এর থেকে ছোট বর্গ অথবা 36 এর সমান, এবং 16 সমান অথবা 16 থেকে বড়। এই যে তাহলে আমরা লিখে দিলাম যে 16 থেকে বড় অথবা 36 এর থেকে ছোট, 16 সমান অথবা 36 এর সমান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যেখানে এইখানে দেখো এই x এর জায়গায় তুমি +4 বসাও তাহলেও শর্ত মানবে, -4 বসাও তাহলে মানবে, +5 বসাও তাহলে মানবে, -5 বসাও তাহলেও মানবে, +6 বসাও তাহলেও মানবে, -6 বসাও তাহলেও এই শর্ত মানবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। এইটা একটু ক্রিটিক্যাল, কিন্তু পারতে হবে। যখনই পূর্ণ সংখ্যা আসবে আমাদের মাথায় থাকবে পূর্ণ সংখ্যা আসছে মানে বর্গ করতেই হবে, পূর্ণ সংখ্যা আসছে মানে বর্গ করতে হবে, বর্গের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই যে আমরা x এর স্কয়ারের মাধ্যমে প্রকাশ করছি, যে উপাদানগুলো x ঠিক আছে, কিন্তু সেই উপাদানের বর্গ নিয়ে আমরা প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে আশা করতেছি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারছো। আজকে আমাদের এই পর্যন্তই। এবং যারা তোমরা আমাদের কোর্সে নেই, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো যদি তুমি চাও। আর যদি অন্য কোথাও ভর্তি হয়ে থাকো বা অন্য কারো ক্লাস করতে থাকো অবশ্যই করতে থাকো, সমস্যা নেই। তবে যদি আমার পড়ানো ভালো লাগে কোর্সে ভর্তি হতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01796362604। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তুমি SMS দিয়ে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে তো সেটাই। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, যে ভাইয়া ক্লাসটা বুঝেছি কি বুঝে নাই, কোথায় বুঝে নাই সেটাও অবশ্যই জানাবা। ঠিক আছে, আর যারা আমাদের কোর্সের ক্লাসে অলরেডি আসো নোট করবা অবশ্যই। নোট প্রথমে বলছি, নোট করার পরে এই নোটটা আমাদের টপার্স মাস্টার যে গ্রুপ আছে সেই গ্রুপে আপলোড করবা। ঠিক আছে, টপার্স মাস্টার গ্রুপে মাস্ট আপলোড করতে হবে। এবার এখন থেকে আমরা শুরু করলাম, এই যে আমাদের আজকে থেকে ক্লাস শুরু হলো, এখন থেকে নিয়মিত আমরা ক্লাস শুরু করব, এবং নিয়মিত ক্লাস করার মাধ্যমে খুব দ্রুতই আমরা এই গণিত একদম শেষ করে ফেলবো, একদম ঝালাপালা করে একদম বেসিক থেকে যতটুকু আমাদের জানা প্রয়োজন ততটুকু আমরা জানবো। বুঝতে পারছো? তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।